করোনার উচ্চ সংক্রমণ ৪৬ জেলায়, সবচেয়ে বেশি নাটোর, সাতক্ষীরা, পিরোজপুরে, সবচেয়ে কম পঞ্চগড়ে। লঞ্চ চলাচলে একেবারেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নেই নজরদারি। আজ থেকে চালু আরও ১৯ জোড়া ট্রেন। নৃশংস হত্যাকাণ্ডের অন্যতম কারণ পারিবারিক কলহ, সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ করার পরামর্শ। রাজধানীর ৯৬ ভাগ ভবন নির্মাণে বিধিমালা ভঙ্গ, রাজুকের দায়িত্ব অবহেলার সুযোগ নিচ্ছে নির্মাতারা। এবং বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়েকে ২-০ গোলে হারালো ব্রাজিল, কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করল আর্জেন্টিনা। সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি সাফাদ্দিন ফরিদ। আমি আছি আতিফান জুবান। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছে পুরো খবরে। করোনার উচ্চ সংক্রমণ ছড়িয়েছে ৪৬ জেলায়, সবচেয়ে বেশি শনাক্তের হার নাটোর, সাতক্ষীরা ও পিরোজপুরে। লকডাউন হওয়া জেলায় সংক্রমণ কিছুটা কমলেও নতুন করে রোগী বাড়ছে ১৪ জেলায়। তবে স্বস্তির খবর, রাজধানীতে এখনও শনাক্তের হার ৫-এর কম। আর একমাত্র জেলা পঞ্চগড়, যেখানে গত ৩ দিনে নতুন করে কেউ করোনায় শনাক্ত হয়নি। দিন যত যাচ্ছে দেশে করোনা পরিস্থিতির তত অবনতি হচ্ছে। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুও, দেখা দিচ্ছে নানা সংকট। পিরোজপুর, নাটোর, সাতক্ষীরা সহ ৫ জেলায় শনাক্তের হার ৫০-এর বেশি, আর ১৫ জেলায় শনাক্তের হার ৩০-এর বেশি। এক মাস আগে সীমান্তের কয়েক জেলায় বেশি সংক্রমণ থাকলেও এখন করোনার উচ্চ সংক্রমণ ছড়িয়েছে ৪৬ জেলায়। সীমান্তবর্তী জেলার পর নতুন করে রোগী বেড়েছে ফরিদপুর, টাঙ্গাইল, নোয়াখালী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, চুয়াডাঙ্গা ও সুনামগঞ্জে। বিভাগ বিবেচনায় সবচেয়ে বেশি শনাক্তের হার খুলনায় ৩৭ ভাগ। যেসব সীমান্তবর্তী জেলাগুলোতে আছে সেখান থেকে কিছু না কিছু মানুষের সংক্রমণ একটু পাশাপাশি চলে আসছে। এটা ভালো খবর না। ভালো খবর না এই জন্য, যদি আপনি আরও সেন্ট্রালে চলে আসেন তাহলে পুরো জায়গাটাই আসলে সংক্রমণ বেড়ে যাবে। এই জন্য যেসব স্বাস্থ্যবিধিগুলোর কথা বলা আছে এবং লকডাউন বলেন, এটা যদি খুব ভালোভাবে কড়াকড়ি পালন হয় তাহলে আপনি সংক্রমণের হারটা কমাতে পারবেন, তা নাহলে কিন্তু এটা বাঁধভাড়া হয়ে যেতে পারে। মঙ্গলবার শরীয়তপুর, বান্দরবান ও মাগুরায় নতুন করে কেউ শনাক্ত নেই। গত ৩ দিনে পঞ্চগড়ে শনাক্ত হয়নি একজনও। এসব জেলায় নমুনা পরীক্ষার সংখ্যাও অনেক কম। পরীক্ষা বাড়াতে দরিদ্রদের জন্য বিনামূল্যে নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মানুষের পরীক্ষা বেশি করার জন্য আমরা সবসময় বলি যে পরীক্ষা করান। যেখানে অনেক জনসাধারণ এই ক্ষেত্রে আগ্রহী হয় না। আপনারা জানেন যে আমাদের সরকারি আসলে পরীক্ষার মূল্য মাত্র ১০০ টাকা, কিন্তু ওইসব এলাকায় যেখানে সংক্রমণ বাড়ছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় যারা দরিদ্র, তাদের জন্য এই পরীক্ষাটা বিনামূল্যে করার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশে যখন এই অবস্থা, তখন রাজধানীতে করোনা শনাক্তের হার ৪.৪৮ ভাগ, আর বিভাগ হিসেবে ঢাকায় শনাক্ত সবচেয়ে কম ৬ ভাগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন পরিস্থিতি নিয়ে জানাতে এবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, খুলনায় সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কেমন দেখছেন, আর সংক্রমণের হার কমাতে কি ধরনের কঠোর পদক্ষেপের পরামর্শ দিচ্ছেন চিকিৎসক আর বিশেষজ্ঞরা? আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডিটেকটিভ যে হাসপাতাল আছে, ইউনিট আছে, সেই ইউনিটের সামনে অবস্থান করছি। তো আমরা কিন্তু এখানে দেখছি যে অনেক মানুষ তাদের নমুনা পরীক্ষা করতে এসেছেন এবং তারা কিন্তু লাইন দিয়েই অপেক্ষা করছেন নমুনা পরীক্ষার রিপোর্ট নিতে। আর আপনি যে কথাটা বলছিলেন যে আসলে খুলনাতে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টা, আসলে খুলনার মানুষের মধ্যে কিন্তু স্বাস্থ্যবিধি মানার প্রবণতাটা এখনো অনেকটাই কম, যেটা বলে আমরা কিন্তু দেখেছি। একদম প্রশাসন খুব জোর না করলে, প্রশাসন খুব অভিযান না চালালে
কিন্তু সাধারণ মানুষ যে আসলে স্বাস্থ্যবিধি মানতে হবে বা মানা প্রয়োজন, এই বিষয়টাই কিন্তু আসলে সাধারণ মানুষ আসলে বুঝতে চাইছেন না। আমরা আগেও বলেছি খুলনাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু কঠোর স্বাস্থ্যবিধি মানার যে নির্দেশনা, সেই নির্দেশনা চলছে গত 4 তারিখ থেকে আগামীকাল 10 জুন পর্যন্ত। এই যে 7 দিনের জন্য যে কঠোর স্বাস্থ্যবিধি মানার যে নির্দেশনা দেওয়া হচ্ছে সেটা চলছে, এবং এর মধ্য দিয়ে কিন্তু খুলনার পাইকগাছা উপজেলার পৌরসভা সহ আরো 4টি ইউনিয়নে আগামীকাল থেকে অর্থাৎ 10 জুন থেকে লকডাউন শুরু হতে যাচ্ছে। সেই হিসেবে কিন্তু আসলে আমরা বলতে পারি খুলনাতে যে করোনা সংক্রমণ কিন্তু আসলে বাড়ছে, এবং সেই করোনা সংক্রমণ যাতে না বাড়ে সেই প্রতিরোধের জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যতই ব্যবস্থা নেওয়া হোক, প্রশাসনের পক্ষ থেকে যতই স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আসলে বলা হোক, কিন্তু সাধারণ মানুষের মধ্যে আসলে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে এক ধরনের অনীহাই কাজ করছে বলে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি। এখানে আর একটা তথ্য একটু দিয়ে রাখি, খুলনা জেলায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 10,932 জন, এর মধ্যে মারা গেছেন 188 জন, আর গতকাল খুলনাতে করোনা আক্রান্ত হয়েছিলেন 151 জন, এর মধ্যে আর নমুনা টেস্ট করা হয়েছিল 496 জনের মধ্যে। আর এই মুহূর্তে খুলনা করোনার যে ডিটেকটিভ যে হাসপাতালের যে ইউনিটে ভর্তি আছেন 125 জন, 100 শয্যা বিশিষ্ট ইউনিটিতে 125 জন ভর্তি আছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে এই হাসপাতালে যা ধারণ ক্ষমতা তার চেয়ে রোগী বেশি আছেন। এই অতিরিক্ত যে রোগী আছেন এদেরকে এরা যাতে কোনো চিকিৎসার যাতে সমস্যা না হয়, চিকিৎসা যাতে ত্রুটি না হয়, সেজন্য কিন্তু হাসপাতালের পক্ষ থেকে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করা হয়েছে। আর একটা বিষয় যে করোনা রোগীদের জন্য যে অক্সিজেন প্রয়োজন, সেই অক্সিজেনেও যাতে সমস্যা না হয় সেজন্য কিন্তু 100টি শয্যার পরেও যে আরো 25টি শয্যার নতুন করে সংযোজন করা হয়েছে, এর জন্য যাতে অক্সিজেন সমস্যা না হয় সেই জন্য কিন্তু অক্সিজেনের লাইন সংযোগের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে আসলে আমরা বলতে পারি খুলনাতে করোনা সংক্রমণ যেমন বাড়ছে ঊর্ধ্বমুখী, সাধারণ মানুষের মধ্যে কিন্তু সচেতনতাও অনেকটাই কম। এর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে যাতে অন্তত 15 দিন আগ থেকে মানুষের চলাফেরা নিয়ন্ত্রণ করা গেলে নাটোরে করোনা সংক্রমণ লাগামহীন হতো না বলে মনে করছেন সচেতন মহল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সব চেষ্টার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। শেষ মুহূর্তে হলেও লকডাউনে কড়াকড়ি করতে পারলে সুফল পাওয়ার আশা করছেন সিভিল সার্জন। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে সংক্রমণ বৃদ্ধির পর নাটোরেও বাড়তে থাকে শনাক্তের হার। সোমবার জেলায় সর্বোচ্চ শনাক্ত বেড়ে দাঁড়ায় 69%। বিশিষ্টজনদের অভিযোগ, জেলার বাইরে থেকে আসা মানুষদের নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতায় পরিস্থিতি উদ্বেগজনক হয়েছে। শুধুমাত্র মাইকিং করে বা সাধারণভাবে বুঝিয়ে আমাদের লোকজনকে পথে আনা সম্ভব না। তো যদি এই লকডাউনটা আরও আগে থেকে দেওয়া হতো এবং বেশ কড়াকড়ির মধ্যে দিয়ে পরিচালিত হতো, তাহলে পরে এই সংক্রমণটা এতটা বাড়ত না। এসব অভিযোগ মানতে রাজি নয় স্থানীয় প্রশাসন। তাদের দাবি, ব্যবসায়ীদেরকে অনেক আগেই সতর্ক করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষের অসচেতনতায় হয়েছে এই পরিস্থিতি। পৌরসভাকে যাতে এখানে মানুষের উপস্থিতি কম থাকে সেই জন্য আমাদের ভ্রাম্যমাণ আদালতে কিন্তু আমরা সংখ্যা বৃদ্ধি করেছি, এবং আমাদের পুলিশের পক্ষ থেকেও কিন্তু সেখানে শহরের মধ্যে যে যান চলাচলে ব্যারিকেড দিয়ে জনগণকে কিন্তু নিরুৎসাহিত করা হচ্ছে। সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে উদ্বিগ্ন স্থানীয় স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি ও লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই বলছেন সিভিল সার্জন। এই সংক্রমণের হারটা যদি আমরা কমাতে চাই তাহলে তার মূল একটাই হচ্ছে যে আমাদের মানুষকে ঘরে রাখতে হবে, এবং যারা ঘর থেকে বেরোবে তারা মাস্ক পরিধান করে বেরোবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে এবং ঘরে যাওয়ার পরে আবার সাবান দিয়ে হাত ধুয়ে নেবে। প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিশিষ্টজনদের মাঝে আতঙ্ক উদ্বেগ থাকলেও অযথা ঘোরাঘুরি, মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন সাধারণ মানুষ। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নাটোর। করোনা মহামারী নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মধ্যে আজ থেকে আরও 9 জোড়া আন্তনগর এবং 10 জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালু করেছে রেলওয়ে। এর আগে মঙ্গলবার থেকে ট্রেনের অর্ধেক টিকিট কাউন্টারের মাধ্যমে বিক্রি করা শুরু হয়। এদিকে 24 মে থেকে সারা দেশে লঞ্চ চলাচল শুরু হলেও রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে একেবারেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি বাস্তবায়নে নেই কর্তৃপক্ষের নজরদারিও। ভোরে দেশের দক্ষিণাঞ্চল থেকে সদরঘাটে পৌঁছানো লঞ্চ যাত্রীদের বেশিরভাগের মুখেই দেখা যায়নি মাস্ক। কেউ কেউ মাস্ক পরলেও তা সঠিক স্থানে ছিল না।
সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে উদাসীন লঞ্চ কর্তৃপক্ষ ও যাত্রীরা। লঞ্চের মধ্যে বিভিন্ন দাগ দিয়ে দূরত্বের জন্য সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে, তবে তা মানছে না কেউই। বোঝাই করা লোক মাস্কটা লাগাইতেছে তো মানে সচেতন ভাবে করে নাই, তারা লোক নেয় না। লোক তো নিচে আগের মতন গণহারে লোক নিচে। 350 টাকা প্রতি জনের ভাড়া। এই গাদাগাদি করে নিয়ে আসতেছে, তারপর ভাড়া বেশি নিতেছে। চাপাচাপি ভিড় আগের মতনই, কোনো নিয়মকানুন নাই। লকডাউন চলমান থাকলেও গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বেশিরভাগ বাসেই দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার রাখা কিংবা মাস্ক পরতেও অনীহা রয়েছে চালক ও হেলপারের মধ্যে। এ বিষয়ে আরও জানাতে ফার্মগেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, দুঃখিত, আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, বাসগুলোতে স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে? এক সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহনের কথা বলা হলেও সেটি মানা হচ্ছে কিনা? হ্যান্ড স্যানিটাইজার বা যাত্রী হেল্পার সবাই মাস্ক পরছেন কিনা? করোনা সংক্রমণের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে 16ই জুন পর্যন্ত লকডাউন বাড়িয়েছে সরকার, এবং সেই লকডাউনে যে শর্তগুলো দেওয়া হয়েছে তাতে গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানবার কথা বলা হয়েছে। অর্থাৎ গণপরিবহনগুলো এক সিটে অন্তর যাত্রী নিতে পারবে, অর্থাৎ বোর্ড ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিতে পারবে, সেভাবে নির্দেশনা দেয়া হলেও আমরা কিন্তু রাজধানীর বাসগুলোতে সে নির্দেশনা একেবারেই মানতে দেখছি না। আপনি এই মুহূর্তে কোনো বাস হয়তো দেখছেন না ক্যামেরার ফ্রেমে, বাট একটু আগেই অসংখ্য বাস কিন্তু এখানে চলাচল করে। কিছুক্ষণ পর হয়তো আরও কিছু বাস আসবে, কিন্তু আমরা কোনো বাসেই কিন্তু আসলে স্বাস্থ্যবিধি তেমনভাবে মানতে দেখিনি। অর্থাৎ যারা ড্রাইভার আছেন তারাও কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না। আমরা কিছু ড্রাইভারকে আমরা দেখেছি তারা কিন্তু ধূমপান করছেন, মাস্ক পরছেন না। এমনকি যারা যাত্রী আছেন অনেক ক্ষেত্রে আমরা তাদের মধ্যেও অসচেতনতা দেখেছি মাস্ক পরার বিষয়ে। এমনকি আপনি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার সহ অন্যান্য যে স্বাস্থ্যবিধির কথা বলছিলেন সেগুলো কিন্তু আমরা কারো মধ্যেই মানতে দেখিনি। সব মিলিয়ে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে একটি চরম অনীহা কাজ করছে। একটি বাস আসলেই অপেক্ষমান যাত্রীরা যেভাবে হুড়মুড় করে বাসে ওঠার চেষ্টা করছেন সেটিও কিন্তু আসলে কোনোভাবেই শারীরিক দূরত্ব মানার বিষয়টিকে সমর্থন করে না। অর্থাৎ শারীরিক দূরত্ব রক্ষা করা কিংবা মাস্ক পরিধান করা এবং মাস্ক সঠিকভাবে পরিধান করা কিংবা হ্যান্ড স্যানিটাইজার, বাসের জন্য যে কয়েকটি স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে একটি স্বাস্থ্যবিধিও কিন্তু মানা হচ্ছে না, এবং বাসগুলো কিন্তু ধারণ ক্ষমতার সমপরিমাণ যাত্রী নিচ্ছে এবং অনেক ক্ষেত্রে দাঁড়িয়েও যাত্রীরা যাচ্ছেন, আমরা কিন্তু এটা দেখতে পেয়েছি। তো সব কিছু মিলিয়ে এমন অবস্থা যদি চলতে থাকে রাজধানীর অন্য 46টি জেলার মতো ঢাকাতেও আসলে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য। এই যে বাসটি দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা সিটে মানুষ যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই অবস্থা চলতে থাকলে করোনা সংক্রমণ আবারও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের, এবং এমন অবস্থায় স্বাস্থ্যবিধি পরিপূর্ণরূপে মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা। কারণ করোনা সংক্রমণ যে হারে বাড়তে শুরু করেছে সে বিষয়টিকে প্রতিরোধে সবাইকে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এর কোনো বিকল্প নেই। রাজধানী ফার্মগেট এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। সম্প্রতি খণ্ডিত বা মস্তকবিহীন মরদেহ উদ্ধারের ঘটনা বেশ কয়েকটি। এমন নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল পারিবারিক কলহ। বিশেষজ্ঞরা বলছেন দিন দিন মানুষের আচরণ হিংস্র হয়ে ওঠার অন্যতম কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণহীন ব্যবহার। এছাড়াও করোনা মহামারীতে আর্থিক সংকট, মানসিক ও স্বাস্থ্যগত সমস্যাও এর অন্যতম কারণ। 23 মে রাজধানীর দুটি স্থান থেকে উদ্ধার করা হয় একজনের মস্তকবিহীন 5 টুকরা মরদেহ। পরে আরেক স্থান থেকে উদ্ধার করা হয় মাথা। আটকের পর সন্দেহভাজন নারী জানায় স্বামীর দ্বিতীয় বিয়ের কারণে ক্ষুব্ধ হয়ে সে ওই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর 4 দিন আগে 19 মে রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেফটি ট্যাঙ্ক থেকে খণ্ডিত অর্ধগলিত মরদেহ উদ্ধার করে র্যাব। ঘটনা অনুসন্ধানে জানা যায় স্ত্রীর পরিকল্পনাতেই স্বামীকে হত্যা করে মরদেহ টুকরা টুকরা করে সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। গত
গত 2 সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে অন্তত 14টি হত্যাকাণ্ডের 6টি বর্বর ও নৃশংস। এসব হত্যার বিষয়ে সমাজবিজ্ঞানীরা বলছেন, এমন মানসিক বিকৃতির অন্যতম কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণহীন ব্যবহার এবং ভারতীয় টিভি সিরিয়াল। হলিউড সংস্কৃতি বা পাশ্চাত্য সংস্কৃতিটা ভারতীয় সংস্কৃতির নামে আমাদের ভেতরে প্রবেশ করছে। আদৌ কি এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব এগুলো কি আসলেই তথ্য মন্ত্রণালয় আদৌ এগুলো মনিটর করে কিনা আমার নিজের মনে বিরাট প্রশ্ন আসে। মনোরোগ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে নানাবিধ মানসিক সমস্যায় ভুগছে মানুষ। এই অবস্থায় অনেকেই নিজের ওপরও নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এছাড়া ধর্মীয় মূল্যবোধ কমে যাওয়ায় বাড়ছে অপরাধ। আমাদের সম্পর্কগুলো ঠিক আগের নিরাপত্তা বোধ দেয় না। হ্যাঁ, যে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বা অন্যান্যদের মধ্যে সম্পর্ক, ইভেন সন্তান মা বাবার মধ্যেও যে কোয়ালিটি টাইমটা হওয়ার কথা সেই জায়গাটাও কিন্তু সন্তান সেভাবে এরকম করে পাচ্ছে না। যেহেতু আসলে পরকীয়া কিংবা ডিভোর্সের মতো কারণগুলো আমাদের সমাজে বাড়ছে এবং সমাজ যেহেতু এই এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার কিংবা ডিভোর্সের মতো বিষয়গুলোকে খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করে না, সেহেতু আমরা দেখি যে এই বিষয়গুলো ঢাকতে গিয়ে অথবা এই বিষয়গুলো আপনার লুকোতে গিয়ে মানুষ আসলে বিভিন্ন ধরনের অপরাধে কিন্তু জড়িত হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পারিবারিক শিক্ষা, আইনের শাসন ও মানবিক পরিবেশই কেবল কমাতে পারে এ ধরনের নৃশংসতা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর 96 ভাগ ভবনের নির্মাণেই মানা হচ্ছে না ইমারত বিধিমালা। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার সুযোগ নিচ্ছে অসাধু ভবন নির্মাতারা। ঢাকাকে বাসযোগ্য করতে সুষ্ঠু পরিকল্পনার পাশাপাশি নিয়ম অমান্য করে নির্মিত ভবনগুলোর বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নগর বিশেষজ্ঞ ও স্থপতিদের। ইমারত নির্মাণ বিধিমালা শতভাগ অনুসরণ করে নির্মিত হয়েছে এমন বহুতল ভবন রাজধানীতে খুঁজে পাওয়া দুষ্কর। মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির আবাসিক এলাকার এই বহুতল ভবনটি অসংখ্য অনিয়মের একটি মাত্র। নির্মাণাধীন ভবনটি বানানো হচ্ছে কোনো দিকে কোনো রকম জায়গা না ছেড়েই। সামনে বিদ্যুতের খুঁটি ঠেকিয়ে, পেছনে রামচন্দ্রপুর খালের পার ও পশ্চিমে মসজিদের দেয়াল ঘেঁষে। আপনি 40 ইঞ্চি, দ্যাটস মিন 3 ফুট 6 ইঞ্চি আপনি চলে আসছেন, যেখানে আপনি আসতে পারেন খুব বেশি হলে 18 ইঞ্চি। মসজিদ কমিটির পক্ষ থেকে আমি সেদিন আমি জিনিসটা আমার গোচরে আসছি, কারণ আমি অনেকদিন পরে আসছি এদিকে, এসে দেখে যে এই অবস্থা। পরে আমি ওনাদেরকে বললাম যে এটা হইতে পারে না। এই 12 ফুট 13 ফিট রাস্তার ভিতরে 13 তলা বিল্ডিং যে হবে, এটা কিছুতে আইনগত সম্মত নয়। সেই হিসেবে আমরা রাজুর কাছে একটা কমপ্লেন দিয়েছিলাম, সমস্ত ফ্ল্যাটের মালিকগণ যৌতুক পাবে, কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। তবে ভবন মালিকের দাবি, বিধি মেনেই বাড়ি বানাচ্ছেন তারা। রাজুকের যেটা বিধিমালা তো মেনেই কাজ করছি আমরা, তো আমাদের ইঞ্জিনিয়ার আছে, আমরা কনসালটেন্ট আছে, তাদের সাথে তারা যেভাবে গাইডলাইন দিচ্ছেন, যেভাবে আমাদের সেটব্যাক রুলস, এটা মেনেই তো আমরা কাজ করতেছি। একইভাবে নবোদয় বাজারের সাথে রামচন্দ্রপুর খাল ঘেঁষে স্থানীয় প্রভাবশালীদের এই ভবনটিও নির্মাণ হচ্ছে নিয়মনীতির তোয়াক্কা না করেই। এর অদূরেই প্রায় খালের ওপরে নির্মাণ হচ্ছে মোহাম্মদী ডেভেলপারের এই বহুতল ভবনটি। আশেপাশের কেউ অনুমতি না পেলেও খাল ঘেঁষে রাতারাতি নির্মিত এই ভবনটির মালিক স্থানীয় সাবেক ওয়ার্ড কমিশনার। ঢাকা সিটি কর্পোরেশনের ঘোষণা অনুযায়ী, সিএস নকশা অনুযায়ী রামচন্দ্রপুর খাল উদ্ধার হলে এ ভবনগুলোর কোনো অস্তিত্বই থাকার কথা নয়। ইমারত নির্মাণ বিধিমালার পাশাপাশি ডিটেরিয়া প্ল্যান সহ সরকারের একটা চিরুনি অভিযান করা দরকার, এবং সেখানে যারা ভবন নির্মাণ করেছে কিন্তু তার 3 ধরনের ভালনারেবিলিটি। 1, নিয়ম অনুযায়ী করে নাই, সেটা নিয়মের মধ্যে করার জন্য যে পরিশীলিতকরণ, সেই জন্য সরকার তাদেরকে সময় বেঁধে পরিশীলিত করার ব্যবস্থা করা। রাজুক বলছে, সড়কের 2 পাশ ধরে অবৈধ ভবন চিহ্নিত করে দ্রুতই অভিযানে নামবেন তারা। প্রাথমিক কাজ কিন্তু আমার চিহ্নিত করা করে আমি লাল দাগ দিয়ে আসবো। লাল দাগ দিয়ে এসে আমি সেখানে সবার সামনে গণবিজ্ঞপ্তি দিয়ে আসবো, আপনার 7 দিনের মধ্যে অপসারণ করেন। বাড়ির অবৈধ অংশ অপসারণের খরচ ভবন মালিকের কাছ থেকেই আদায় করবে রাজুক। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1000 তরুণীকে ভারতে পাচার করেছে টিকটক হৃদয় সিন্ডিকেট। চক্রটি নারীদের সাতক্ষীরা সীমান্ত দিয়ে কলকাতায় পার করে, সেখানে নিয়ে চালায় নির্যাতন, বাধ্য করে পতিতাবৃত্তিতে। পরে ভারতীয় আধার কার্ড ধরিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় অন্য রাজ্যে। 2 নারী ফিরে এসে এসব তথ্য দিয়েছে পুলিশকে। এখন সন্দেহ তৈরি হয়েছে ভারতীয় কেউ এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত কিনা। 2018 সালে প্রেমের বিয়ে করে বাসা থেকে বেরিয়ে যান জয়নব। স্বামীর রোজগার না থাকায় চাকরি নেন গার্মেন্টসে।
এতেও না পোষানোয় জয়নবকে দালালের কাছে বিক্রি করে দেন তার স্বামী। বাইরে গেলে 2-3 মাস থাকলে নাকি ভালো ইনকাম হবে, তারে ব্যবসায় দিয়ে দিলে তো আমরা ভালোভাবে চলতে পারবো, তখন আমার কাজ করা লাগবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে দিবে। বলার পরে মনে করেন আমি গেছি, আমি বলছি যে ঠিক আছে আমি যাব। প্রথমে যাইতে চাইনি, তারপরে রাজি হয়েছি। পরে যাওয়ার পরে একটা মেয়ের হাতে তুইলা দেয় নদী নামের। তাকে ঢাকা থেকে নেওয়া হয় সাতক্ষীরা সীমান্তে, সেখান থেকে কলকাতায় নিয়ে শুরু হয় নির্যাতন। এরপর বাধ্য করানো হয় পতিতাবৃত্তিতে। আধার কার্ড ধরিয়ে দিয়ে জয়নবকে পাঠানো হয় চেন্নাই। চেন্নাইতে যাওয়ার পরে একটা বাসায় রাখে এবং কি আমাদের পা মা অনেক ভাঙা ছিল, অনেকদিন রেস্টে ছিলাম। থাকার পরে আরেকটা বাসায় নিয়ে যাওয়ার পরে আমাদের মানে বলার মতো অত্যাচার করে যে বলার বাহিরে। 4 মাস অমানবিক নির্যাতন সয়ে সম্প্রতি দেশে ফিরেছেন ওই কিশোরী। বিচার চান স্বামীর। জালনা দিয়ে পালায়া তারপরে আমি পার হয়েছি, আমি এটার বিচার চাই। আমার সাথে যারা যারা যুক্ত ছিল ওদের সবাইকে বিচার চাই এবং আমার হাজবেন্ডকেও আমি চাই বিচার। এদিকে 77 দিন নির্যাতন ভোগ করে সম্প্রতি দেশে ফিরেছেন আরেক তরুণী, যাকে পাচার করেছিল টিকটক হৃদয় সিন্ডিকেট। তাকেও ধরিয়ে দেওয়া হয় আধার কার্ড। 12 ডিজিটের নম্বর সম্বলিত কার্ডে লেখা হয়েছে সাধারণ মানুষের অধিকার। ওই পারে যখন যাই তখন তো ওই কার্ডটা দেয়, কার্ডটা দেওয়ার পরে ওরা অনলাইনেই টিকিট কাটতো। তো যখন আবার এয়ারপোর্টে ঢুকতে হয় তখন আবার ওইটা শো করতে হয়, শো করলে ভিতরে ঢুকতে দেয়। ওই কার্ডটার মানে ওই কার্ডটাই ছিল পরিচয়পত্র, ওই দেশের পরিচয়পত্র। পুলিশ বলছে ভারতে পাচার হওয়া অনেকেই যোগাযোগ করছে, তাদের আধার কার্ড আসল না নকল খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় কেউ এই পাচার চক্রের সাথে জড়িত কিনা তাও তদন্ত করা হচ্ছে। আনঅফিশিয়ালি কথা বলেছি, আমরা কিছু তথ্য দিয়েছি, শেয়ার করেছি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে। তো এটা তারাই বলতে পারবে যে এটা অরিজিনাল না ফেক। তো যতটুকু বুঝতে পারছি যে তারা এই বিষয় নিয়ে কাজ করতেছে। পাচার হওয়া তরুণীর মামলায় সাতক্ষীরা সীমান্ত থেকে পাচার চক্রের আরও 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার হলো 7 জন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে টানা 1 বছর 3 মাস গতিহীন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম। এখন স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে পুরো দমে সাংগঠনিক কার্যক্রম শুরু চিন্তা করছে দলটি। দলের কাউন্সিল ও 2023 সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বিকল্প দেখছেন না কেন্দ্রীয় নেতারা। গত বছর দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়েছে মাত্র 2টি। গত বছর 9 মার্চ হয় প্রথম বৈঠক, সবশেষটি অনুষ্ঠিত হয় 3 অক্টোবর। প্রতি 3 মাস পর পর কার্যনির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও করোনার কারণে 7 মাসেও হয়নি। সাংগঠনিক কার্যক্রম গতিহীন হওয়ায় সারা দেশে অনেকটা স্থবিরতা এসেছে দলীয় কর্মকাণ্ডে। করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হচ্ছে, আমাদের দলের নেতা কর্মীরা বিভিন্ন ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমাদেরকে দাবি জানাচ্ছেন। তার প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে আমাদের সাংগঠনিক কাজকর্ম পরিচালিত করতে পারি তার একটি পথ উপায় বের করার জন্য চিন্তাভাবনা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে আমাদের কিছু রাজনৈতিক অঙ্গীকার আছে, কিছু সাংগঠনিক কর্মকাণ্ডকে পূর্ব প্রস্তুত করা, এই কাজগুলোকে আমাদের করতে হবে। আমরা ভাবছি, পরিকল্পনা করছি এবং কৌশল নির্ধারণ নিয়ে আমাদের ভিতরে আলাপ আলোচনা চলছে। দেশের 78টি সাংগঠনিক জেলার মধ্যে 31টি সম্মেলন হয়েছে, বাকি রয়েছে 47টির। এখনো সম্মেলন হয়নি 2 শতাধিক উপজেলা আওয়ামী লীগের। কেন্দ্রীয় নেতারা বলছেন স্বাস্থ্যবিধি মেনে শিগগিরই শুরু হবে সাংগঠনিক কার্যক্রম। আমাদের দলের ভিতরে কিছুটা অস্থিরতা আছে, কারণ কোনো জায়গায় বেশ 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে নতুন সম্মেলনের মাধ্যমে কমিটি হয়নি। এগুলি আমরা আশা করছি সেপ্টেম্বর অক্টোবরের দিকে কোভিড পরিস্থিতি আরও উন্নতি হবে এবং তখন আমরা এই কাজগুলি শুরু করব। 3 আসনের উপনির্বাচন সামনে রেখে 12 জুন দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা রয়েছে। বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা দলীয় কার্যক্রম নিয়ে নির্দেশনা দিতে পারেন বলে জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা 14 আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নিতে এসে ব্যর্থ হয়ে ফিরে গেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন মোল্লা। অবস্থা বেগতিক দেখে মনোনয়ন ফর্ম না নিয়ে কেটে পড়েন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনিও বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। আওয়ামী লীগ বলছে দলের কোনো পর্যায়ে প্রাথমিক সদস্য পদ দেখাতে না পারায় তারা মনোনয়নপত্র পাননি। উপনির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রির ৫ম দিনে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঘটল নাটকীয় ঘটনা।
আগে থেকে শোনা যাচ্ছিল মনোনয়ন ফর্ম কিনতে আসবেন বিএনপির সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন মোল্লাহ এবং সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার মনোয়ার হোসেন ডিপজল। দুপুরের বিরতিতে ফর্ম বিক্রি বন্ধ থাকায় প্রায় পৌনে 2 ঘন্টা অপেক্ষা শেষে ফর্ম বিক্রির কক্ষে যান এখলাস, কিন্তু ঘটে বিপত্তি। মনোনয়ন ফর্ম কেনার কোনো শর্ত পূরণ করতে না পারায় এখলাসের কাছে মনোনয়ন ফর্ম বিক্রিতে অসম্মতি জানান দায়িত্বপ্রাপ্তরা। একদিকে এখলাসের পক্ষ থেকে বারবার বোঝানোর চেষ্টা করে অনুরোধ করতে থাকেন তার কর্মী সমর্থকেরা, অপরদিকে ফর্ম কেনার যোগ্যতার পুরো বিষয়টি তুলে ধরা হয় আওয়ামী লীগ কার্যালয়ের পক্ষ থেকে। এভাবে চলতে থাকে মিনিট 10। শেষ পর্যন্ত নিরাশ হয়ে কার্যালয় ছাড়তে বাধ্য হন এখলাস উদ্দিন মোল্লাহ ও তার সমর্থকেরা। তবে প্রত্যাখ্যাত হওয়ার পরও হাল ছাড়েননি বিএনপির সাবেক এই এমপি। দেখলাম যে আপনাকে দিল না, কারণটা কি বললো? আমার ওই কাগজটা বাসায় রয়েছে, নিয়ে আসবো এখন। কি কাগজ এটা? কি কাগজ? সদস্যপদ। এখলাসের এই ঘটনার সময় কক্ষের বাইরে অবস্থান করছিলেন মনোয়ার হোসেন ডিপজল। এক সময়ের বিএনপি নেতা হিসেবে পরিচিত এই খল অভিনেতা পরিস্থিতি টের পেয়ে ফর্ম কেনার আশা ত্যাগ করেন। সঙ্গে আসা চলচ্চিত্র জগতের সহকর্মীদের নিয়ে তিনিও দ্রুত আওয়ামী লীগ কার্যালয় ত্যাগ করেন। কি কারণে এখলাস মোল্লার ঘটনার পরপরই ফর্ম না কিনেই ফিরে যাচ্ছেন? সে প্রশ্নের সদুত্তর বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি। এড়িয়ে গেছেন ডিপজল নিজেও। উত্তর না দিয়ে দ্রুতই গাড়ি বহন নিয়ে ধানমন্ডি কার্যালয়ের এলাকা ত্যাগ করেন অপ্রস্তুত ডিপজল। এখলাস ও ডিপজলের মনোনয়ন ফর্ম না পাওয়ার প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান। নিশ্চিত হওয়ার চেষ্টা করি আমাদের এখান থেকে যে তিনি বর্তমানে আমাদের রাজনৈতিক যে সংগঠন বা কোথাও আমাদের দলীয় সংগঠনের কোনো পদ পদবিতে আসেন কিনা, এমনকি প্রাথমিক সদস্য পদ যে আমাদের একটা ফর্ম বিতরণ করা হয় সেটা তিনি পূরণ করেছেন কিনা। তাই এরকম কেউ হইলে আমরা নিশ্চিত হলে তাকে ফর্ম দেওয়া হয়। তা আপনি হয়তো জেনে থাকবেন আজকে যারা এসেছিলেন তাদের এরকম কোনো ডকুমেন্টস বা এরকম কোনো প্রমাণ তারা দেখাতে পারেননি। ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনের মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়া চলবে 10 জুন বিকেল 5টা পর্যন্ত। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটার তালিকা করতেই হচ্ছে, পাশাপাশি তৈরি হয়ে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র। এ কারণেই এনআইডির দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে থাকা উচিত, এমন 8টি যুক্তি তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে কমিশন। তাদের দাবি, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে ভবিষ্যতে ভোট গ্রহণে জটিলতা দেখা দিতে পারে। 2007 সাল থেকে ছবিসহ ভোটার তালিকা তৈরি ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করছে নির্বাচন কমিশন, কিন্তু এনআইডির কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নির্বাচন কমিশনের। এনআইডি কেন কমিশনের অধীনে রাখা দরকার তার যুক্তি দিয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। চিঠিতে বলা হয়েছে, কমিশনের নিজস্ব জনবল ও অবকাঠামো দিয়ে এনআইডি পরিচালনা করা হচ্ছে। এনআইডি দায়িত্ব অন্য প্রতিষ্ঠানের কাছে গেলে নতুন করে তৈরি করতে হবে অবকাঠামো। প্রয়োজন হবে জনবল, প্রযুক্তি ও যন্ত্রপাতি, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। এখানে একটা প্রতিষ্ঠিত হয়ে আছে, সেটা আবার নতুন করে করার ক্ষেত্রে কিছু তো ইরেগুলেটরি আসবেই, তাই না? এটা স্বাভাবিক। কোনো একটা নতুন কিছু স্থানান্তর করলে কিন্তু কিছু যে এগুলো আসে, মানে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স অ্যান্ড আনকনভিনিয়েন্স যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু আমার মনে হয় যে ভোটার তালিকার সঙ্গে এটা থাকাটা বেশি যৌক্তিক। কমিশনার বললেন, ভোটার তালিকা, এনআইডি ও ইভিএম একে অপরের সঙ্গে জড়িত। এনআইডি কমিশন থেকে সরিয়ে নিলে ভবিষ্যতে ভোট গ্রহণে সমস্যা হতে পারে। ইভিএমকে সুষ্ঠুভাবে যদি আমি প্রয়োগ করতে চাই, সেখানে কিন্তু ভোটার তালিকার সঙ্গে পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র, তিনটার কিন্তু একটা পারস্পরিক একটা সম্পর্ক আছে। যেহেতু ভোটার তালিকাটা আমার কাছে, জাতীয় পরিচয়পত্রটা আরেক জায়গায় হচ্ছে, সেখানে যদি কোনো কারণে কোনো ক্ষেত্রে যদি তথ্যের গরমিলের প্রশ্ন দেখা দেয়, তখন কিন্তু ওই ভোট গ্রহণের বিষয়টা একটু নিরবচ্ছিন্নতা ভঙ্গ হবে আর কি। বর্তমানে 148টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে এনআইডি সেবা দিচ্ছে কমিশন। ফলে দায়িত্ব সরানো হলে তৈরি হতে পারে আইনি জটিলতা, দাবি কমিশনের। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলাবদ্ধতা নিরসনে 4 প্রকল্পে প্রায় 3.5 কোটি টাকা খরচ হলেও এখনো সামান্য বৃষ্টিতেই ডুবছে চট্টগ্রাম। সুফল পাওয়া দূরে থাক, উল্টো প্রকল্পের কাজের কারণে খাল নালায় প্রতিবন্ধকতা তৈরি হয়ে জলাবদ্ধতায় বাড়ছে দুর্ভোগ।
প্রকল্প কাজে সুফল না পাওয়ার পেছনে তদারকির দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের অভাবকে দায়ী করছেন নগর বিশেষজ্ঞরা। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেই বন্দরনগরী চট্টগ্রামের রাস্তায় জমছে হাঁটু থেকে কোমর পানি। জোয়ারের সময় বৃষ্টি হলে তো একেবারেই রেহাই নেই। বর্ষায় জলাবদ্ধতার দুর্ভোগই যেন কয়েক দশক ধরে নিত্যসঙ্গী চট্টগ্রামবাসীর। নালা কালা যেগুলো আছে সবগুলো জাম হয়ে গেছে, এখানে কোনো ড্রেনের কোনো সরকার হাত দিতেছে না। এক ফুট কাজের জন্য মানে প্রায় 10,000 টাকা না 15,000 টাকা নিচ্ছে, তো এই টাকাগুলো যাচ্ছে কোথায়? জলাবদ্ধতা নিরসনে নগরীর অভ্যন্তরে ছোট নালাগুলো পরিষ্কার রাখার দায়িত্ব সিটি কর্পোরেশনের। খালগুলো রক্ষণাবেক্ষণ করার কথা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। জলাবদ্ধতা বাড়ার পেছনে পরস্পরের দিকে আঙুল তুলছে দুই প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশন নালা পরিষ্কার না করলে ঠিক আছে, পানি উঠবে, রাস্তায় উঠবে, পানিগুলো যে কোথায় পড়বে? খালে পড়বে। খালে যদি প্রতিবন্ধকতা থাকে, এখানে আর পানি যাওয়ার রাস্তা আছে? রাস্তা নেই, এটা নদীতে যাবে না, তাই খালগুলো তো বন্ধ হয়ে আছে। জলাবদ্ধতা দূর করতে চট্টগ্রামে 11,000 কোটি টাকার 4টি প্রকল্প বাস্তবায়ন করছে সরকারি 3 সংস্থা, যেখানে এরই মধ্যে ব্যয় হয়েছে 3,000 কোটি টাকার বেশি। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে প্রায় 6,000 কোটি টাকার মেগা প্রকল্পটির কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলজট হয়, ওটা কমে যাবে। আর আমাদের আরেকটা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে সুইচ গেটগুলো কমপ্লিট হলে আমাদের জোয়ারের পানি যেগুলো শহরে ঢুকতো ওগুলো ঢুকবে না। নগর বিশেষজ্ঞরা বলছেন, তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় থাকলে সাময়িক ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতার দুর্ভোগ কমানো যেত। পরিকল্পনার ঘাটতি এবং মনসুন সিজনে কিভাবে খালকে প্রতিবন্ধকতা মুক্ত রাখতে হবে সেই ব্যাপারে তারা বিষয়টাকে যথাযথ অ্যাড্রেস না করার কারণেই এই সংকটটি তৈরি হয়েছে। জলাবদ্ধতার জন্য সরকারি প্রতিষ্ঠানের গাফিলতির পাশাপাশি নগরবাসীর বর্জ্য ব্যবস্থাপনায় অসচেতনতা এবং জলবায়ু পরিবর্তনকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ডিসেম্বর বা জানুয়ারিতে ভাসানচরে রোহিঙ্গা শিবিরে কাজ শুরু করবে জাতিসংঘ। এরই মধ্যে RRRC-কে নিয়ে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা সচিব। WFP রোহিঙ্গাদের খাদ্য ও ইউনিসেফ শিক্ষা সহায়তা দেবে এমন পরিকল্পনা করা হয়েছে। 2,312 কোটি টাকায় ভাসানচরে রোহিঙ্গাদের জন্য আশ্রয় শিবির গড়ে তোলা হয়েছে। কয়েক ধাপে প্রায় 19,000 রোহিঙ্গাকে কক্সবাজার থেকে সেখানে সরানো হয়েছে। প্রথমে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে জাতিসংঘের আপত্তি থাকলেও সম্প্রতি অবস্থান পরিবর্তন হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ মহসিন জানান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR সহ অন্যান্য সংস্থাগুলো ভাসানচরে কাজ করতে রাজি হয়েছে। সচিব জানান, কক্সবাজারে থাকা আরও 80,000 রোহিঙ্গাকে ভাসানচরে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে সেটা সম্ভব হবে বলে মনে করেন তিনি। আমরা আশা করছি খুবই কম সময়ের মধ্যে UNHCR অর্থাৎ UN আমাদের ভাসানচরে বাংলাদেশ সরকারের সাথে কাজ করবে, এবং তারা একটি খুব আমাদের জন্য ভালো লাগলো যে তারা এত প্রশংসা করেছে আমাদের ভাসানচরের কনস্ট্রাকশন সম্পর্কে। তারা বলেছে যে এটা পৃথিবীর যেখানে যেখানে শরণার্থী আছে তারা সেখানে মডেল হিসেবে শো করবে। তিনি আরও জানান, ভাসানচরের দায়িত্ব জাতিসংঘ নিলে রোহিঙ্গাদের খাদ্য, শিক্ষা ও চিকিৎসা নিয়ে সরকারকে চিন্তা করতে হবে না, শুধু সহযোগিতা করবে বাংলাদেশ। কক্সবাজারে যেভাবে তারা UNHCR যেভাবে অথবা UN সিস্টেম যেভাবে কাজ করছে, তারা ভাসানচর কাজ করবে। আর UN গেলে অবশ্যই আমাদের জন্য সুবিধা যে আমাদের তাদের খাদ্যের চিন্তা করতে হয় না, পুরো ম্যানেজমেন্টটা তারা করে, আমরা তাদের অন্য জিনিসগুলো ম্যানেজমেন্টটা আমরা থাকি। এছাড়া 1 লাখ রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর হলে কক্সবাজারের পরিস্থিতির উন্নয়ন হবে বলে মনে করেন সচিব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদীকে বিচ্ছিন্ন করে উন্নয়ন নয়, নদীর জীবন্ত সত্তাকে স্বীকার করে পরিবেশ বিধ্বংসী সব কাজ বন্ধ করতে হবে। নদী রক্ষায় এমনটাই দাবি পরিবেশ কর্মী ও গবেষকদের। তাই নদী দখল, দূষণ যেখানে ঘটছে সেখানে প্রতিরোধ করে তোলার পরামর্শ নদী রক্ষাকারীদের। রাজধানী বছিলায় 100 বছরের বাসিন্দা মানিক হোসেনের পরিবার কয়েক পুরুষ ধরে বুড়িগঙ্গার ভাঙা গড়া দেখেছেন তারা। গেল বছর নদীর নতুন সীমানা পিলার বিতর্কিত স্থানে বসায় ক্ষোভ তাদের। নিজ বাড়ির জায়গায় 54 ফুট ভেতরে পিলার বসানো হয়েছে। 100 বছরের হাজী দিলগনি ওয়াচ টাওয়ার ভেঙে দেওয়া হয়েছে। অসপুর মৌজা সিএসের
বাড়িঘরগুলো না ভেঙে তারা বছিলা এসে উল্টা দিকে এসে আপনার বাড়িঘর ভেঙে উচ্ছেদ করে সীমানা পিলার মানুষের জমির পৈতৃক জমির উপরে বসায় দিচ্ছে। বসিলার উল্টো দিকে ওয়াসপুর মৌজায় পাওয়ার স্টেশন গড়ে তোলা হয়েছে নদীর সীমানায়। আবার উজান থেকে ট্যানারি শিল্পের দূষণ আসছে বুড়িগঙ্গা ও তুরাগে। স্টিমার গেলে লঞ্চ গিলি বালু বলগেট গিলি গেলে ওই তলারি গিলি পাখা দিয়ে বাইরে যায় আর একটা বৃষ্টি গন্ধ হয়। আমার বাড়িতে জাল আছে, চাই আছে এবং নৌকা ঘাটে ভাজা মাছের কোনো প্রবলেম একদম কিছুই নেই বলতে আর কি। তাহলে এখন আমি বেকার অবস্থায়। নদী দখল, দূষণ ও অনিয়মের তথ্য জানতে ও জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করার উদ্যোগ নিয়েছে ওয়াটার কিপার্স বাংলাদেশ। যেখানে দখল দূষণ চলছে সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি লাইভ করে মানুষের মাঝে সে তথ্য ছড়িয়ে দেওয়ার পরামর্শ তাদের। নদীর যে জায়গায় সমস্যা সেই জায়গা থেকে যেন সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে পারি সব জায়গায়, যাতে নীতি নির্ধারণী মহলের এটা সিদ্ধান্ত নিতে সুবিধা হয় এবং কমিউনিটি এগিয়ে আসতে পারে নদী রক্ষার জন্য ভূমিকা রাখতে। প্লাবনভূমি এবং ফ্লাড ফ্লো জোন আছে, সেগুলোর যদি উদ্ধার আমরা না করতে পারি তাহলে শুধুমাত্র ঢাকার ভেতরের যে কয়েকটা খাল কিংবা প্রাকৃতিকের সাথে কৃত্রিম ড্রেনেজ ব্যবস্থাপনা নির্ভর এই খালগুলোকে আমরা সংস্কার করে আমরা জলাবদ্ধতা দূর করতে পারবো না। প্রযুক্তির যুগে দেশের নদী ও পরিবেশ নিয়ে তথ্য নির্ভর প্রচারণায় যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে আম নিয়ে বিপাকে পড়েছেন নওগাঁর বাগান মালিকরা। বাইরের জেলা থেকে ক্রেতা না আসায় অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না আম। এমন পরিস্থিতিতে ভরা মৌসুমে লোকসানের দুশ্চিন্তায় পড়েছেন জেলার আম চাষিরা। বাজারে উঠতে শুরু করেছে নানা জাতের আম। বছরের এই সময়টা ভালো ব্যবসার আশা করেন বাগান মালিকরা, কিন্তু ভরা মৌসুমে দেখা নেই ক্রেতার। পাকা আম নিয়ে এবারও বিপাকে পড়েছেন নওগাঁর চাষিরা। 10 কিলোমিটার থেকে আমি আম নিয়ে আসছি 5 মন, আমের দাম বলতেছে না, আমি আম নিয়ে বসে আছি, ব্যাপারই নাই। দাম কওয়া যায় 800 টাকা মন, গত বছর আম বেচছে এগুলা 2200 টাকা মন। আমরা দাম পাচ্ছি না, দামে স্বল্প টাকায় আমরা খুব লস। সাপাহার ও পোরশা উপজেলার বিভিন্ন বাগানে প্রতিমন হিমসাগর 800 থেকে 1200, ল্যাংড়া 900 থেকে 1400 এবং গোপালভোগের দাম 800 থেকে 1100 টাকা, যা গত বছরের তুলনায় অর্ধেক। করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিতে চান না খুচরা ব্যবসায়ীরাও। আমাদের দোকানে আম বিক্রি হইতেছে না, কাস্টমার আম অন্য বছরের মতন আমের কোনো চাহিদা নাই। আমরা প্রতি চালানে অর্ধেক চালান পাচ্ছি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে চলছে লকডাউন। এর প্রভাব আমের বাজারে পড়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। গতবারে এখন এই সময় আমের দাম আর একটু বেশি ছিল, গতবারের তুলনায় এবার কম একটু। বাইরের যারা আম কিনেন, ব্যবসায়ী আসেন এখানে, তারা আসছেন, হয়তো করোনার কারণে অনেকে হয়তো আসছেন না। জেলায় এবার 26,000 হেক্টর জমির বাগান থেকে আমের উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে 3.5 লাখ মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার ডেল্টা ধরনের কারণে গ্যাংগ্রিন বা পচন রোগ, কানে কম শোনা ও গ্যাস্ট্রিকের মতো উপসর্গ দেখা দিতে পারে বলে সতর্ক করলেন ভারতীয় চিকিৎসকেরা। এসব উপসর্গ আগে কখনো করোনা রোগীদের মধ্যে দেখা যায়নি বলেও জানান তারা। ভারতে গত অক্টোবরে প্রথম শনাক্ত হয় করোনার B16172 ধরন। পরে এর নাম ডেল্টা ভ্যারিয়েন্ট দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে করোনার দ্বিতীয় প্রকোপের জন্য দায়ী করা হয় একে। 6 মাসে বিশ্বের 80টির বেশি দেশে ছড়িয়েছে ভারতীয় ডেল্টা ধরন। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের তথ্য মতে ডেল্টা ধরনের আক্রান্তদের হাসপাতালে ভর্তির হার বেশি। এর মধ্যে এলো আরও ভয়াবহ তথ্য। ভারতীয় চিকিৎসকেরা বলছেন ডেল্টা ধরনের সংক্রমিত রোগীরা গুরুতর অসুস্থ হচ্ছেন। তাদের মধ্যে এমন কয়েকটি নতুন উপসর্গ দেখা দিচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। এমনকি যুক্তরাজ্যের আলফা ও সাউথ আফ্রিকার বেটা ধরনের আক্রান্তদের এসব উপসর্গ দেখা যায়নি। মুম্বাইয়ের হৃদরোগ বিশেষজ্ঞ গণেশ মনোধন বলছেন ডেল্টা ধরনের সংক্রমিত কয়েকজনের রক্ত জমাট বাঁধার মতো উপসর্গ দেখা গেছে, যা পরে গ্যাংগ্রিনে পরিণত হতে পারে বলে সতর্ক করেন তিনি। গত 2 মাসে এমন 8 রোগীর চিকিৎসা দিয়েছেন গণেশ মনোধন। এছাড়া ডেল্টার কারণে অনেকের মধ্যে বমি বমি ভাব, খিদে ও শ্রমশক্তি কমে যাওয়া ও পেটে ব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে। করোনার প্রথম থেকে দ্বিতীয় ঢেউয়ে ডায়রিয়ায় আক্রান্ত বাড়ছে বলে জানান চিকিৎসকেরা।
ভারতীয় ডেল্টা ধরনের চরিত্র নিয়ে গবেষণা শুরু হয় গত বছর। তবে এবছর এর চরিত্র অনেকটাই বদলেছে বলে জানান চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ আব্দুল গফুর। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ডেল্টা ধরনের কারণে গ্যাংগ্রিন বা পচন রোগ, কানে কম শোনা ও গ্যাস্ট্রিকের মতো উপসর্গ দেখা যেতে পারে, এই সংক্রান্ত প্রতিবেদন দেখছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসন আমলের অবসান ঘটছে কিনা তা জানা যাবে রোববার। ওই দিন পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দেশটির নতুন সরকারের ওপর আস্থা ভোট হবে বলে জানিয়েছেন স্পিকার ইয়ারিভ লেভিন। তিনি জানান, আস্থা ভোটে ৮ দলীয় জোটে যদি ১২০ আসনের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয় তাহলে নতুন করে নির্বাচন হবে। আর আস্থা ভোটে বিরোধী জোট জিতলে নেতানিয়াহুর এক যুগের শাসনের অবসান হবে। শাসন আমলের পুরো সময়ই ইসরায়েলের রাজনীতিতে ডানপন্থী আধিপত্য ধরে রেখেছেন নেতানিয়াহু। ক্ষমতায় টিকে থাকতে ফিলিস্তিনের ওপর হামলা ও আগ্রাসন চালানোর পথ বেছে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে হটাতে জোট বেঁধেছে বাম, ডান ও মধ্যপন্থী দলগুলো। বিশ্বে একদিনে করোনায় প্রায় 10,000 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 3,53,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 37,62,000। এ পর্যন্ত আক্রান্ত 17,47,00,000-এর বেশি। ব্রাজিলে ফের বেড়েছে সংক্রমণ। 24 ঘন্টায় সেখানে বিশ্বের সবচেয়ে বেশি প্রায় 2,700 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 1 লাখের বেশি। তবে ভারতে কিছুটা কমেছে সংক্রমণ। সেখানে একদিনে শনাক্ত 91,000 জন, মারা গেছে 2200 মানুষ। এদিকে চীনের কাছ থেকে পাওয়া ভ্যাকসিন নিয়ে টিকা কার্যক্রম শুরু করেছে নেপাল। আর্জেন্টিনায় একদিনে 700 মানুষ মারা গেছে। কড়াকড়ি আরোপের ফলে জার্মানি, স্পেন ও ইটালিতে কমেছে সংক্রমণ। বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়েকে 2-0 গোলে হারিয়ে শতভাগ জয় ধরে রাখল ব্রাজিল। এদিকে 2 গোলে এগিয়ে থেকেও জয় পেল না আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে 2-2 গোলে ড্র করে পয়েন্ট নষ্ট করেছে আলবিসেলেস্তেরা। প্যারাগুয়ের মাঠে নেইমারের কল্যাণে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। আর্জেন্টিনাকে রুখে দেয়া প্যারাগুয়ে লড়াই করলেও প্রথমার্ধে পায়নি গোলের দেখা। বিরতির পর অব্যাহত আক্রমণ পাল্টা আক্রমণ। শেষ দিকে ইনজুরি টাইমে জয়ের ব্যবধান বাড়ান লুকাস পাকুয়েতা। এদিকে কলম্বিয়ার মাঠে হতাশ হয়েছে আর্জেন্টিনা। ক্রিস্টিয়ান রোমেরো ও লেয়ান্দ্রো পারদেসের গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। পরে দ্বিতীয়ার্ধে শুরুতেই সফল পেনাল্টিতে ব্যবধান কমান লুইস মুরিয়েল। নাটকীয় ম্যাচে শেষ দিকে আর্জেন্টিনাকে হতাশ করেন বোরহা। জয় দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারল ফ্রান্স। প্রীতি ম্যাচে বুলগেরিয়াকে 3-0 গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে লিথুয়ানিয়াকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে স্পেন। শুরু থেকে আক্রমণাত্মক ফ্রান্স ভীতি ছড়াচ্ছিল বুলগেরিয়ার রক্ষণে। চাপ ধরে রেখে প্রথমার্ধে এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। জালের দেখা পায় আতোয়া গ্রিজম্যানের শট। ফ্রান্সের জয়ের ব্যবধান বাড়ায় শেষ 10 মিনিটে। বদলি নামা অলিভিয়ের জিরু 7 মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন। এতে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ 51 গোলের মালিক থিয়েরি অরির সাথে জিরুর গোল ব্যবধান কমে 5-এ নামল। জয়ের মাঝে অস্বস্তি বেনজেমার চোট। এদিকে লিথুয়ানিয়ার জালে গোল উৎসব করেছে স্পেন। গিলামন, ডিয়াজ, মিরান্ডা, পাউদো একটি করে গোল করেন। ইউরো চ্যাম্পিয়নশিপের আগে শেষ প্রস্তুতিতে মাঠে নামছে পর্তুগাল। প্রীতি ম্যাচে পর্তুগিজদের অতিথি ইসরায়েল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:45। শিরোপা ধরে রাখার মিশনে এবার কঠিন পরীক্ষা পর্তুগালের। গ্রুপ সঙ্গী ফ্রান্স ও জার্মানি হওয়ায় চ্যালেঞ্জ বেড়েছে। ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর আগে ইসরায়েল ম্যাচ দিয়ে আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্য পর্তুগালের। শুরুর একাদশে ফিরছেন ব্রুনো ফার্নান্দেজ, রুবেন দিয়াজ, জোয়াও ক্যান্সেলো, বার্নার্ডো সিলভা। বিশ্রামে থাকতে পারেন দলের সেরা তারকা রোনালদো। বিপরীতে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে ইসরায়েল। এই প্রথমবারের মতো মুখোমুখি হবে দু দল। ইউরো 2020-তে এফ গ্রুপকে ডেথ গ্রুপ বললেও যেন কম হয়। ফ্রান্স, পর্তুগাল আর জার্মানি একই গ্রুপে ভাবা যায়। পর্তুগালের মিশন শিরোপা ধরে রাখার, বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সুযোগ তৃতীয় শিরোপা জয়ের। আর 3 ইউরোজয়ী জার্মানির লক্ষ্য শিরোপা সংখ্যা বাড়িয়ে নেয়ার। শিরোপা জয়ের চেয়ে ধরে রাখা কঠিন। সেই কঠিন মিশন এবার পর্তুগালের। ফ্রান্সকে কাঁদিয়ে গেলবার শিরোপা উৎসব করে পর্তুগিজরা। 2 ফাইনালিস্ট এবার একই গ্রুপে। জার্মানি আর হাঙ্গেরি মিলে এফ গ্রুপই এবারের গ্রুপ অফ ডেথ। তারকায় ঠাসা 26 সদস্যের পর্তুগিজ স্কোয়াড। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রোনালদো। সর্বোচ্চ গোলের রেকর্ডে মিশেল প্লাতিনিকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি ফ্রন্টলাইনে রোনালদোর সঙ্গী জোয়াও ফেলিক্স, দিয়েগো জোতা। মাঝমাঠে আলো থাকবে পরীক্ষিত ব্রুনো ফার্নান্দেস, বার্নার্ডো সিলভা, রেনাতো সানচেজের ওপর। রক্ষণের নেতৃত্বে অভিজ্ঞ পেপে। গোলকিপিংয়ে রুই প্যাট্রিসিও।
পর্তুগালের চ্যালেঞ্জ বাড়াবে বিশ্বকাপ জয়ী ফ্রান্স। গেলবার ট্রফি হাতছাড়া হয়েছে, এবার পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। সবশেষ 7 ম্যাচ অপরাজেয় থাকার আত্মবিশ্বাস নিয়ে মিশন শুরু করবে দুইবারের ইউরো জয়ীরা। র্যাঙ্কিংয়ে স্পষ্ট লাভ ব্লুজদের সাম্প্রতিক ফর্ম। বেনজেমা ফেরায় শক্তি বেড়েছে ফ্রন্টলাইনে। গতি আর স্কিলে প্রতিপক্ষের ভয়ের কারণ এমবাপে, গ্রিজম্যান। ফ্রন্টলাইন শক্তিশালী হলেও স্পটলাইটে থাকবেন এনগোলো কান্তে। পল পগবাও আছেন দুর্দান্ত ছন্দে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও পরিসংখ্যান সমৃদ্ধ জার্মানির। 3 বারের ইউরোজয়ী ডায়মন্ড শেফদের লক্ষ্য আরেকটি শিরোপা জয়ের। ওয়াকিম লোভের অধ্যায় শেষের দিকে। বিদায় বেলায় জার্মানিকে আরেকটি ট্রফি উপহার দিতে চান মাস্টারমাইন্ড। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে গড়া জার্মান স্কোয়াড। ফ্রন্টলাইনে পরীক্ষিত থমাস মুলারকে সঙ্গ দেবেন টিমো ওয়ের্নার, লেরয় সানে। মাঝমাঠের দায়িত্বে অভিজ্ঞ টনি ক্রুজ, জোশুয়া কিমিখ, লিওন গোরেৎস্কা। আর গোলকিপিংয়ে বিশ্বসেরা নয়ার। করোনা প্রকোপ না বাড়লে আসরে দর্শক প্রবেশের অনুমতি দেবে জার্মানি। তবে পরিস্থিতির অবনতি হলে পরিবর্তন আসতে পারে সিদ্ধান্তে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের ফুটবলের কাঠামো ঠিক না হলে এরকম হতাশা আরও দীর্ঘায়িত হবে। সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবেই প্রতিনিয়ত ভুগতে হচ্ছে বাংলাদেশকে, বলছেন সাবেকরা। উন্নতির জন্য ঘরোয়া লিগের সাথে একাডেমির বিকল্প নেই বলেও জানান টিটু, মানিক, চুন্নুরা। যেতে দিলেন না। এবারে কিন্তু শক্ত প্রতিপক্ষের মোকাবেলায় জমাট রক্ষণের সাথে কাউন্টার অ্যাটাকের মন্ত্র বাংলাদেশকে কতটা এগিয়ে নিচ্ছে সেই প্রশ্ন উঠতেই পারে। মনোযোগ হারানোর রোগ জেকে বসে শেষ দিকে এসে, যার মাসুল দিয়ে ম্যাচ হারের জ্বালা কেবলই বাড়ছে। ডিরেকশনটাও চমৎকার। শেষ পর্যন্ত কাতার মিশনে 2 ম্যাচে 3 গোল হজম করেছে বাংলাদেশ। তারপরও রক্ষণভাগ দিয়েছে সম্ভাবনার বার্তা, যেখানে তপুর আহমদের সাথে তারিক কাজীর অন্তর্ভুক্তি যোগ করেছে ভিন্ন মাত্রা। কিন্তু মাঝমাঠে ঘাটতি আর গোল স্কোরারের খরা কবে কাটবে, সেটাই কেবল এগিয়ে নিতে পারে দেশের ফুটবলকে। জেমি যে অ্যাডাপ্ট করেছে যে ফরমেশন বা যে স্টাইলটা, ওটা আমার মনে হয় ঠিকই ছিল। ট্রানজিশন মোমেন্টে বাংলাদেশ যেন কাউন্টার অ্যাটাকে যেতে না পারে, খুব তাড়াতাড়ি ক্লোজ ডাউন করেছে এবং 3 ইন দ্য ব্যাক রেখে দিয়েছে। কারণ 4 ব্যাক খেললে হয় কি, 2 উইং ব্যাক একটু উপরে থাকলে সেন্টার ব্যাকের তখন বিপদে পড়ার চান্স থাকে। একটা দলকে ঠেকাতে হলে আমার আক্রমণ ভাগ অনেক স্ট্রং হতে হবে, মধ্যমান ভালো খেলতে হবে। শুধু ডিফেন্সের উপর নির্ভর করে কিন্তু ফুটবল খেলা যায় না, সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। ঘুরে ফিরে আঙুল দেশের ফুটবলের কাঠামোর দিকে। একাডেমি, মানসম্মত ক্লাব না থাকায় সমস্যার সমাধান কেবলই কাগজে কলমেই সীমাবদ্ধ। ক্লাবকে এগিয়ে আসতে হবে, কারণ ওদের দেশে এখন ক্লাবগুলি কিন্তু সব কিছু করছে। মাস্ট হ্যাভ টেকনিক্যাল ডিরেক্টর, মাস্ট হ্যাভ একাডেমি, আদারওয়াইজ আইএসএল খেলা যাবে না, হাই লিগ খেলতে পারবেন না। সো এই জিনিসগুলি আসলে আমাদের করতে হবে। আর আমরা হচ্ছে ওই শর্ট টার্ম সবসময় চিন্তা করি, উই হ্যাভ টু বি লং টার্ম। ইন্ডিয়া যে জায়গাটাতে এগিয়ে গেছে সেটা শুধু তাদের ভিশনটা দেখলে তারা একসময় ওয়ার্ল্ড কাপ খেলবে, তারা চিন্তা করছে, তাদের সেই টার্গেট নিয়ে তারা এগোচ্ছে। তাদের ক্লাবগুলোর একাডেমি আছে, পার্সোনাল একাডেমি আছে, অনেক একাডেমি আছে যেটা আমাদের দেশে গড়ে ওঠেনি। সঠিক কাঠামো এবং দিক নির্দেশনায় পারবে লাল সবুজের ফুটবলকে এগিয়ে নিতে। বন্ধুর পথে বাফুফের সাথে ক্লাবগুলোর সমন্বয় সবচেয়ে জরুরি। এবারে কিন্তু ভালো একটা সুযোগ আছে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।